বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলিকে আকর্ষণীয় করে তুলতে এবং গাছগুলিকে সবসময় ফুলে ফলে ভরিয়ে রাখতে। কিন্তু বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও আমরা দেখি আমাদের নিজেদের বাগানের গাছগুলিকে আমরা কিন্তু আকর্ষণীয় করে তুলতে পারি না, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গাছের মধ্যে নানানভাবে চেষ্টা করেও ফুল ফল আনতে পারি না। কারণ বন্ধুরা, বাগানের গাছগুলিকে আকর্ষণীয় করতে গিয়ে এবং গাছের মধ্যে ফুল ফল আনতে গিয়ে সব থেকে যে বাধাটার সম্মুখীন আমরা সকলেই হয়ে থাকি সেটা হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ। বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোকামাকড় আমাদের ছাদ বাগানের গাছগুলির মধ্যে আক্রমণ করার ফলে আমাদের সুন্দর সুন্দর গাছগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের গাছগুলি আমাদের ফুল ফল প্রদান করা বন্ধ করে দেয় এবং কিছু গাছ এক্ষেত্রে আমরা মারা যেতেও লক্ষ্য করতে পারি। শুধুমাত্র বন্ধুরা ফুল বা ফল নয়, আমরা যারা সবজি গাছকেও ছাদ বাগানের মধ্যে চাষ করে থাকি তাদের কাছেও কিন্তু এটা একটা মারাত্মক প্রবলেম। বন্ধুরা, গ্রীষ্মের শুরু থেকে যে গাছটি আমাদের ছাদ বাগানকে আলো করে রাখে সেটা হলো আমাদের এই জবা ফুল গাছ। আর এই গ্রীষ্মকাল আমাদের জবা গাছের যেমন দ্রুত বৃদ্ধি বিকাশের সময়, তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসারও সময়। কিন্তু এই সময় আমাদের জবা গাছের মধ্যে যে দুটি পোকা আক্রমণ করার ফলে আমরা সকলেই এই সময় অতিষ্ঠ হয়ে উঠেছি সেটা হলো বন্ধুরা এটা। তো প্রথমেই যে পোকাটাকে তোমরা লক্ষ্য করতে পারছো এটাই হলো বন্ধুরা মিলিবাগ, যাকে আমরা অনেকেই দোয়ে পোকা বলে থাকি। তো এই পোকার আক্রমণ করার ফলে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কুঁড়ি হাত দেওয়া মাত্রই খসে পড়ে গেল, এই সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এবং এই মিলিবাগ যেটা করে আমাদের কিন্তু কুঁড়ির নিচে বাসা বাঁধতে শুরু করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই কুঁড়িটার নিচে কিন্তু মিলিবাগের বাসা হয়েছে। এ যেটা করে এই কুঁড়ির গোড়া থেকে রস চুষে খায় এবং তার ফলে যেটা হয় আমাদের কুঁড়িগুলি ধীরে ধীরে কিন্তু হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে কিন্তু এইভাবে ঝরে পড়তে আরম্ভ করে। এর সাথে সাথে আমাদের জবা গাছের মধ্যে যে আরেকটি পোকার আক্রমণ হচ্ছে এই সময় সেটা হলো বন্ধুরা এই চাপ পোকা। দেখতে পাচ্ছ কুঁড়ির মধ্যে কিন্তু গুঁড়ি গুঁড়ি কিছু পোকা লেগে আছে, এবং এই দুটি পোকার জন্য আমরা কিন্তু এই সময় ছাদ বাগানের গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারছি না এবং গাছের মধ্যে কিন্তু আমরা ফুলকে আনতে পারছি না। এবং এই দুটি পোকার জন্য আমরা সকলেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছি। এবং তোমরা আমাকে অনেকেই বলছো বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এই দুই ধরনের পোকাকে কিন্তু তোমরা কিছুতেই তোমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলি থেকে কিন্তু দূরীকরণ করতে পারছো না। তো তোমরাও যদি চাও তোমাদের ছাদ বাগান থেকে এই দুই ধরনের পোকাকে পুরোপুরিভাবে নির্মূল করতে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে। কারণ আজ আমরা এই ভিডিওতে জানবো মাত্র 1 টাকা খরচ করে আমরা আমাদের ছাদ বাগান থেকে এই দুই ধরনের পোকাকে কিভাবে দূর করতে পারবো, কিভাবে আমাদের জবা গাছের এই কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করতে পারবো, কিভাবে আমাদের গাছগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে এই সময় ফুলকে পেতে পারবো। তাই সকলকেই বলবো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, এবং যারা এখনো পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই গাছটা কিন্তু একটা দেশি জবা গাছ, এবং এই জবা গাছের মাথার একটা অংশকে কিন্তু আমি পুন করে দিয়েছি। এবং এই পুন করা ডালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কেমন মিলিবাগ কিন্তু বাসা করে আছে। এবং এই মিলিবাগ বাসা করার ফলে যেটা হয়েছে আমার ডালটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। তাই কিন্তু আমি গাছ থেকে কিন্তু এই ডালটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা, শুধুমাত্র আমাদের জবা গাছ নয়, এই জবা গাছের পাশাপাশি যে গাছের মধ্যে এই মিলিবাগের আক্রমণ দেখা যায় সেটা হলো বন্ধুরা এই স্থলপদ্ম গাছ। আর এই জবা ও স্থলপদ্ম গাছের মধ্যে যখন মিলিবাগ প্রচুর পরিমাণে আক্রমণ করে বা মিলিবাগ বংশ বিস্তার করতে আরম্ভ করে, তখন অন্যান্য গাছের মধ্যেও আমরা কিন্তু এই মিলিবাগকে অল্প কিছু পরিমাণে কিন্তু আক্রমণ করতে লক্ষ্য করতে পারি। কিন্তু বন্ধুরা, আমাদের এই মিলিবাগকে আমাদের গাছ থেকে এই সময় দমন করতে হতে গেলে আমাদের কিন্তু শুরুতেই জানতে হবে এই মিলিবাগ আমাদের গাছের মধ্যে কিভাবে আক্রমণ করে। তবেই কিন্তু আমরা আমাদের গাছ থেকে এই মিলিবাগকে যেমন দূর করতে পারবো, তেমন দ্বিতীয়বার এই মিলিবাগ
কিন্তু আমাদের গাছের মধ্যে আর কখনোই আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা, শুরুতেই আমি বলে রাখি, আমাদের এই মিলিবাগ কিন্তু জবা গাছের এই ডগার মধ্যে এবং পুঁড়ির মধ্যে কিন্তু আক্রমণ করতে শুরু করে। ফলে আমাদের জবা গাছের ডগা এইরকমভাবে কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করে, গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলি কিন্তু দুর্বল হয়ে পড়তে শুরু করে। এই সেম প্রসেসে আমাদের কিন্তু স্থলপদ্ম গাছের মধ্যেও আক্রমণ করে। এই কচি কচি ডগা বা পাতার মধ্যে কিন্তু এই মিলিবাগের আক্রমণকে আমরা স্থলপদ্ম গাছের মধ্যে লক্ষ্য করতে পারি। আর এই মিলিবাগ তখনই আক্রমণ করে যখন আমাদের গাছের মধ্যে পিঁপড়ের আক্রমণ শুরু হয়। তো বন্ধুরা, এই পিঁপড়ে যেটা করে, যে সমস্ত গাছের মধ্যে মিলিবাগ আক্রমণ হয়েছে সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু পিঁপড়ে ওঠানামা করতে থাকে। কারণ বন্ধুরা, এই মিলিবাগের গা থেকে এক ধরনের মধুর মতন মিষ্টি তরল পদার্থ কিন্তু নির্গত হতে থাকে এবং সেই তরল পদার্থটি খাওয়ার জন্যই পিঁপড়ে কিন্তু এই মিলিবাগের কাছে আসে এবং তার ফলে যেটা হয়, এই মিলিবাগের ভাইরাস পিঁপড়ের পা এবং নানান রকম জায়গার মধ্যে লেগে যেতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে সেই পিঁপড়ে যখন আবার একটি অন্য গাছের মধ্যে উঠতে থাকে তখন কিন্তু সেই গাছের মধ্যে এই মিলিবাগের ভাইরাসকে কিন্তু ছড়িয়ে দেয়। এইভাবেই মিলিবাগের বংশ বিস্তার হতে থাকে এবং আমরা দেখতে পাই যে 24 ঘন্টার ভেতরেই মিলিবাগ কিন্তু গাছটার মধ্যে ভর্তি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের ডালটা কিন্তু 2 দিন আগে পর্যন্ত তরতাজা এবং সুস্থ ছিল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2 দিনের মধ্যে কিন্তু ডালটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু মিলিবাগের আক্রমণ এই ডালের মধ্যে হয়ে গেছে। তো বন্ধুরা, এই মিলিবাগের বংশ বিস্তারকে আমাদের এই সময় থামাতে হতে গেলে এবং গোটা গাছ থেকে আমাদের এই মিলিবাগ এবং জাপ পোকাকে দমন করতে হতে গেলে আমাদের কিন্তু এই সময় একটা কীটনাশককে প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে এই সময় বলছো যে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও আমরা কোনো ধরনের রেজাল্ট পাচ্ছি না। এর কারণ কি বন্ধুরা, সেটা আগে আমাদের প্রথম বুঝতে হবে। বন্ধুরা, এই মিলিবাগের গায়ের ওপর একটা মোটা কিন্তু মোমের চাদর থাকে এবং বাইরে থেকে যখন আমরা কোনো কীটনাশককে এই মিলিবাগের ওপর প্রয়োগ করি তখন কিন্তু সেই কীটনাশক মিলিবাগের গায়ে লাগে না এবং বাইরে থেকে কীটনাশককে প্রয়োগ করার পরেও আমরা লক্ষ্য করতে পারি সেই কীটনাশক সঠিকভাবে কাজ করে না এবং মিলিবাগগুলো কিন্তু আমাদের দমন হয় না। তো আমাদের সেই মোমের চাদরটাকে ভেঙে আমাদের কীটনাশকের রেজাল্টকে পেতে হতে গেলে আমাদের কিন্তু এই সময় একটা ঘরোয়া পন্থাকে কিন্তু অবলম্বন করতে হবে। আর সেই ঘরোয়া পন্থাটা কি, আজকে সেইটাই কিন্তু আমি তোমাদের কাছে এই ভিডিওতে এবার দেখাতে চলেছি। তো বন্ধুরা, এই মিলিবাগকে এই সময় দমন করতে হতে গেলে এবং আমাদের বাগান থেকে জাপ পোকা এবং মিলিবাগ নামক পোকাকে সব সময়ের জন্য দূরে রাখতে হতে গেলে আমাদের কিন্তু 1 টাকা খরচে এই কীটনাশকটা কিন্তু আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে এবং তৈরি করে আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। এই কীটনাশকটা মিলিবাগের গায়ে লাগা মাত্রই মিলিবাগগুলো কিন্তু দমন হবে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র মিলিবাগ নয়, তার সঙ্গে সঙ্গে আমরা জাপ পোকাকেও এই কীটনাশকটা প্রয়োগ করে কিন্তু গাছ থেকে দূর করতে পারবো। কিন্তু কিভাবে এই কীটনাশকটাকে আমাদের তৈরি করতে হবে, এই কীটনাশকটা তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের ছাদ বাগান থেকে মিলিবাগকে দূরীকরণ করার ক্ষেত্রে একটি ঘরোয়া কীটনাশককে তৈরি করতে হতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে 1 লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের মধ্যে আমাদের এবার যে প্রথম ঘরোয়া উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল। ডেটলের বদলে তোমরা কিন্তু স্যাভলনকেও ব্যবহার করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু স্যাভলনকে এখানে নিয়ে নিয়েছি। তো আমাদের বাড়ির মধ্যে এই স্যাভলন কিন্তু সব সময় থেকে থাকে আর এই ডেটল এবং স্যাভলনকে আমরা কিন্তু একটি অ্যান্টিসেপটিক হিসেবে আমাদের কিন্তু বাড়ির মধ্যে ব্যবহার করে থাকি। তো আমরা যেটা করব, 1 লিটার জলের জন্য আমরা কিন্তু 2.5 ml স্যাভলন বা ডেটলকে কিন্তু এখানে নিয়ে নেব এবং আমরা জলের মধ্যে দিয়ে প্রথম কিন্তু জলটাকে ভালোভাবে কিন্তু একটু গুলে নেব এবং এই স্যাভলনকে দেওয়ার পর আমরা যে জিনিসটাকে নেব সেটা হলো বন্ধুরা বেকিং সোডা।
তো এই বেকিং সোডাও কিন্তু আমাদের গাছের মধ্যে একটি ঘরোয়া কীটনাশক হিসেবে কিন্তু কাজ করে। তো এখানে যেটা করব, আমরা 1 লিটার জলের জন্য 2 থেকে 3 গ্রাম বেকিং সোডাকে কিন্তু আমরা এখানে নিয়ে নেব। এবং এই বেকিং সোডাকে নেওয়ার পর আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে 1/2 চামচ হলুদ। তো বন্ধুরা, এই হলুদও কিন্তু আমাদের ছাদ বাগানের মধ্যে একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড হিসেবে কিন্তু কাজ করে। এবং আমরা যদি আমাদের মিলিবাগের গায়ের ওপরের মোমের প্রলেপকে ভাঙতে চাই, তাহলে কিন্তু এই হলুদকে আমাদের কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই কীটনাশকটা তৈরি করার জন্য। তো এখানে 1/2 চামচ হলুদকে আমি নিয়ে কিন্তু আমি এই দ্রবণটা তৈরি করার জন্য সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা আমি গুলে দিচ্ছি। এবং এই হলুদকে নিয়ে নেওয়ার পর আমাদের যেটা নিয়ে নিতে হবে সেটা হলো বন্ধুরা শ্যাম্পু। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 টাকা মূল্যে একটা শ্যাম্পুকে দোকান থেকে সংগ্রহ করে এনেছি। তোমরাও যেটা করবে, তোমরা কিন্তু 1 টাকা দামের যে কোনো ব্র্যান্ডেড শ্যাম্পু কিন্তু নিয়ে আসবে। এবং নিয়ে আসার পর সেই শ্যাম্পুর পাতা থেকে তোমরা কিন্তু জাস্ট 1/2 চামচ শ্যাম্পুকে কিন্তু নিয়ে নেবে। এবং এই 1 লিটার জলের মধ্যে তোমরা সেই 1/2 চামচ শ্যাম্পুকে সুন্দরভাবে কিন্তু গুলতে থাকবে যতক্ষণ না এই জলটার মধ্যে ফেনা সৃষ্টি হচ্ছে। যখন তোমরা দেখবে এই দ্রবণটার মধ্যে ফেনা সৃষ্টি হয়ে গেছে, তখন কিন্তু জানবে তোমাদের এই দ্রবণটা একটি শক্তিশালী কীটনাশকে পরিণত হয়েছে এবং গাছে প্রয়োগ করার জন্য পুরোপুরিভাবে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো এইভাবে তোমাদের এই কীটনাশকটাকে তৈরি করে নেবার পর যেটা করতে হবে সেটা হলো এই কীটনাশকটাকে কিন্তু আবার আমরা একটু গুলে নেব। এবং গুলে নেওয়ার পর আমরা কিন্তু এই কীটনাশকটাকে অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নেব, যাতে আমাদের এই কীটনাশকের মধ্যে থাকা হলুদের কুঁচো আমাদের স্প্রেয়ার মেশিনের মধ্যে আটকে মেশিনটা যাতে খারাপ না করে দিতে পারে। তো আমরা এই কীটনাশকটাকে ছেঁকে নেওয়ার পর আমরা এই কীটনাশকটাকে একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে আমরা কিন্তু এই কীটনাশকটাকে ভালোভাবে আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব। আমাদের যে সমস্ত গাছের যে সমস্ত অংশের মধ্যে মিলিবাগ বাসা করেছে সেই সমস্ত জায়গার মধ্যে এই দ্রবণটাকে আমরা কিন্তু ফুল স্পিডে কিন্তু স্প্রে করব, যার ফলে আমাদের মিলিবাগের গায়ের ওপর মোমের প্রলেপ যেমন ভাঙবে, তেমন এই কীটনাশকটা মিলিবাগের গায়ের মধ্যে লাগার ফলে মিলিবাগগুলো কিন্তু দমন হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি একবার এই দ্রবণটা মিলিবাগের গায়ে প্রয়োগ করা মাত্রই মিলিবাগগুলো কিন্তু গাছ থেকে নিচে পড়ে যাচ্ছে, মানে এই মিলিবাগগুলো ধীরে ধীরে কিন্তু দমন হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই যে কীটনাশকটিকে আমি প্রয়োগ করছি, এই কীটনাশকটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি কীটনাশক, যা আমি প্রথমেই তোমাদের বললাম। এবং তার সঙ্গে সঙ্গে এই কীটনাশকটি কিন্তু গাছের জন্য একেবারেই সুটেবল নয়। তাই আমরা যখন দেখব আমাদের গাছ থেকে মিলিবাগগুলো দমন হয়ে গেছে, তখন কিন্তু আমাদের যেটা করতে হবে, এই কীটনাশকটি প্রয়োগ করার 10 থেকে 15 মিনিট পর এই কীটনাশকটিকে কিন্তু পরিষ্কার জল দিয়ে আমাদের গাছ থেকে ধুয়ে দিতে হবে। তাহলেই দেখব আমাদের গাছগুলো কিন্তু সুস্থ আছে, সমস্ত ধরনের মিলিবাগ দমন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছ থেকে জাপ পোকাও দূর হয়েছে। তো আমি যে পদ্ধতি তোমাদের দেখালাম, এই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের মিলিবাগ আক্রমণ হওয়া গাছের মধ্যে মাত্র একবার এই ঘরোয়া কীটনাশকটা ব্যবহার করতে পারো, তাহলে সমস্ত ধরনের মিলিবাগ মাত্র 5 মিনিটের ভেতর কিন্তু তোমরা দমন করতে পারবে। এবং তোমরা যদি চাও তোমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলিতে আর কখনোই মিলিবাগ এবং জাপ পোকার আক্রমণ না হোক, তাহলে কিন্তু তোমরা যেটা করতে পারো, প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু এই কীটনাশকটা তোমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এই গ্রীষ্মের শুরু থেকে কিন্তু ব্যবহার করতে শুরু করে দিতে পারো। যদি এই নিয়মগুলোকে মেনে আমরা এই কীটনাশকটাকে আমরা আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে কখনোই কিন্তু মিলিবাগ, জাপ পোকা, লেদা পোকা এই ধরনের পোকার কিন্তু আক্রমণ হবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলোকে আমরা কিন্তু সবসময় যেমন সুস্থ রাখতে পারবো, প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা ফুল ফলে ভরিয়ে রাখতে পারবো। তাই এই ছোট্ট ভিডিওটাকে আজ আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।